নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য এলাম লাইভে। তো আজকে ঈদ ঈদ আজ খুশির ঈদ, সকলকে ঈদের শুভেচ্ছা। তো এমনিতে আমি ঈদের দিন সাধারণত বিফ খাই, বিভিন্ন জায়গায় দাওয়াত থাকে। এবার যেহেতু বিফ নেই তাই আমি কোনো দাওয়াতেই যাইনি। তো এর পরে যখন আবার সরকারিভাবে বিফ খেতে দেওয়া হবে সেদিন আবার ঈদে বিফ খাবো এবং ছবিও দেব। যাই হোক, ঈদের শুভেচ্ছা সবাই নেবেন, সবাই খুশি থাকবেন, ভালো থাকবেন। আজকের বিষয় হলো যে চীন এবং পাকিস্তান গতকাল ভারতকে হুমকি দিয়েছে কাশ্মীর, জম্মু এবং লাদাখে ইল্লিগালি অকুপেশনের জন্য। আপনি জানেন যে জম্মু অ্যান্ড কাশ্মীরের বিষয়টা এবং যে লাদাখও বিষয়টা অ্যাকচুয়ালি যে ইউএনওর বিষয়, মানে যে ইউএনওতে যে নিয়ে যাওয়া হয়েছিল বিষয়টা, এবং এই জন্য এটাকে বারবার করে আন্তর্জাতিক কমিউনিটির সামনে আনার একটা প্রবণতা পাকিস্তান সবসময় দেখাতো। কিন্তু এবার আমরা দেখলাম শাহবাজ শরীফ চীনে গেছেন, শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন এবং শি জিনপিং এবং শাহবাজ শরীফ একসঙ্গে এ বিষয়টা উত্থাপন করলেন। অর্থাৎ এ বিষয়টা অত্যন্ত সিরিয়াস। আমার ধারণা এবং অজস্র ইন্ডিয়ান যারা এক্স মিলিটারি, যারা স্ট্র্যাটেজিস্ট, যেমন KS গিল, শুক্লা, প্রবীণ সওনে, এদের অনেকেরই ধারণা যে আগামী দিনে এই ইন দ্য নিয়ার ফিউচার চীন সরাসরি ভারতে আঘাত করা একটা ফন্দি এঁটে ফেলেছে। চীন পাকিস্তানকে দিয়ে এবং নিজে একসঙ্গে একটা ফ্রন্ট তৈরি করে, যেটাকে ইন্ডিয়া অনেক সময় বলে কিনা যে টু ফ্রন্ট ওয়ার, কিন্তু অনেকে আবার এটাকে বলে যে টু ফ্রন্ট রেইনফোর্সড ইন্টু ওয়ান ফ্রন্ট ওয়ার একটা হবে। আমরা যদি দেখি যে চীন অলরেডি পাকিস্তানকে তার বেস্ট যে টেকনোলজি দিচ্ছে, যেমন J-35 6th জেনারেশন ফাইটার, যেমন হ্যাঙ্গার ক্লাস সাবমেরিন এটসেট্রা, এবং এর থেকে পরিষ্কার যে অ্যাকচুয়ালি চীন পাকিস্তানকে তৈরি করছে ভবিষ্যতে যুদ্ধের জন্য। এবার কার সঙ্গে যুদ্ধ করবে? ডেফিনেটলি ইরানের সাথে না, যুদ্ধ হবে ইন্ডিয়ার সাথেই। এবং একই সঙ্গে আমরা জানি যে ইন্ডিয়ান মিলিটারি সরাসরি জানিয়েছে, এবং অজস্র ইন্ডিয়ান মিলিটারি জানানোর আগেও প্রায় সমস্ত পেপারেই বেরিয়েছিল যে এই অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান মিলিটারিকে চীন মূলত আর বেইদাউ স্যাটেলাইট কানেকশনের থ্রু দিয়ে ইন্ডিয়ার ইন্ডিয়ান মিলিটারির সমস্ত হাল হাকিকাত স্যাটেলাইট ইমেজ প্রদান করছিল পাকিস্তান মিলিটারিকে। অর্থাৎ পাকিস্তানের থ্রু দিয়ে চীন একটা যুদ্ধ করবে, যেমন এখন ইরানকে দিয়ে যেমন সে আমেরিকা এবং ইসরায়েলের সাথে যুদ্ধ করছে। সমস্ত স্যাটেলাইট ইমেজ, তারপর যে মিসাইলের মাল মশলা, সব কিছুই কিন্তু চীনের দেওয়া, এবং সেরকমই পাকিস্তানকেও তারা তৈরি করছে। এবং একই সঙ্গে তারা নিজেরাও এন্টায়ার ইন্ডিয়ার যে বর্ডার জুড়ে তারা কিন্তু বিশাল বড় মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ফেলেছে। ওই দুর্গম প্রত্যন্ত মিলিটারি অঞ্চলে যাতে শহরাঞ্চল থেকে সমস্ত জিনিসপত্র যেতে পারে, খাদ্য হোক, বস্ত্র হোক, তারপর নানা ধরনের মিলিটারি টেকনোলজি ইকুইপমেন্ট হোক, সমস্ত কিছু যেতে পারে, সে ব্যবস্থা কিন্তু চীন অলরেডি করে ফেলেছে বিগত 10 বছরে। বিশাল নাকি তাদের ইনফ্রাস্ট্রাকচার। তো এটা বলাই যায় যে চীন তার প্রিপারেশন করেছে প্রায় 10 বছর কি 15 বছর ধরে, এবং এখন তা এক্সিকিউশনের জায়গায় আস্তে আস্তে আসছে। এবং সেই জন্যই হয়তো এভাবে তারা ভারতকে সরাসরি হুমকি দিয়েছে। অন্যদিকে ভারত শুনলাম হলো ব্যাটল অফ গালওয়ান বলে সলমান খানের একটা সিনেমা আসার কথা, সেখানে সেই সিনেমার যে নাম বদলে দিয়ে মাতৃভূমি করা হয়েছে, এবং অনেক জায়গায় শোনা যাচ্ছে যে 40%ই যে বদলে দেওয়া হয়েছে, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে দিয়েছে যে চায়না ব্যাশিং যেন ইন্ডিয়ান সিনেমায় না হয়। পাকিস্তান ব্যাশিং চলতে পারে, চায়না ব্যাশিং যেন না হয়। তো এটার একটা বড় কারণ, এটা আমি মনে করি না যে ইন্ডিয়া গভর্নমেন্টের কোনো যে ভুল সিদ্ধান্ত, কারণ
এটা ভুল সিদ্ধান্ত একেবারেই নয়, ঠিক সিদ্ধান্ত। কারণ চীন আমাদের যে পরিমাণে হিউজ ইন্টারমিডিয়ারি গুডস পাঠায়, ফাইনাল গুডস পাঠায়, যে বিশাল আমদানি আমরা চীনের থেকে করি, সেটা যদি আমরা করতে না পারি তাহলে ইনফ্লেশন প্রায় 4 গুণ বৃদ্ধি পাবে ইন্ডিয়াতে। তো সুতরাং ইন্ডিয়ার পক্ষে চায়নাকে চটিয়ে কোনো কাজ করা এই মুহূর্তে সম্ভব না। অথচ চীন এতই শক্তিশালী যে চীন কিন্তু লাগাতার যুদ্ধের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে। আমরা জানি যে 2022-এর ইউক্রেনের যুদ্ধের আগে অবধি রাশিয়া ইন্ডিয়াতে 80% অফ উইপন সাপ্লাই করত। এখন সেটা 32%-এ নেমে গেছে, কারণ ইউক্রেনের যুদ্ধে রাশিয়া ব্যস্ত, সে আর উইপন এক্সপোর্ট করতে পারছে না, তার নিজস্ব যুদ্ধেই লেগে যাচ্ছে। কিন্তু এতদিন ধরে যে রাশিয়ার অস্ত্র ব্যবহার হয়েছে, সে অস্ত্রগুলো আছে এবং ওতেই কিন্তু ইন্ডিয়ান সেনা অভ্যস্ত। অন্য অস্ত্র কিনলে তাতে অভ্যস্ত হতে সময় লাগে। সুতরাং সে ইনডিরেক্টলি এখনও রাশিয়ার ওপর ডিপেন্ডেন্ট, এবং রাশিয়া যেহেতু নিজে যুদ্ধ করছে, রাশিয়া থেকে এর যে সাপ্লাইয়ার আসছে না। অন্যান্য জায়গা থেকে যদিও কেনা হচ্ছে, কিন্তু তাতে অভ্যস্ত হতে সময় লাগবে। এবং আমরা জানি যে রাশিয়া যত দিন গেছে আস্তে আস্তে চীনের পকেটে চলে গেছে। ইউক্রেন যুদ্ধ আরম্ভ হওয়ার পর রাশিয়া একেবারেই চীনের ওপর যে ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। বলা যায় রাশিয়াও যুদ্ধ করছে মূলত চীনের সাহায্যেই। তার সমস্ত তেলও মূলত এখন চীনই কিনছে। আমেরিকা ইন্ডিয়াকে বাধ্য করেছে রাশিয়ান তেল না কিনতে, ইরানের তেল না কিনতে। চীন সেই জায়গাটা পূরণ করে দিয়েছে। রাশিয়া থেকেই চীন সবচেয়ে বেশি তেল কেনে। তো সুতরাং বলা যায় যে ইন্ডিয়ার যে মিলিটারি এই দিক থেকে খুব খতরনাক জায়গায় পড়ে গেছে, কারণ তাদের যে মেইন সাপ্লাই সে যুদ্ধ করছে এবং সে ইন্ডিয়ার যে প্রধান শত্রু যে চীন, তার সঙ্গে অ্যালাইড। আবার অন্যদিকে সে যে নতুন যোগানদারের কাছে যাবে, লাইক ফ্রান্স আর আমেরিকা, ওর জন্য পর্যাপ্ত সময়, মানে সেই যুদ্ধাস্ত্রতে অভ্যস্ত হওয়ার পর্যাপ্ত সময় কিন্তু নেই। উপরন্তু এটা সত্যি কথা, চীনকে যে ডিল করার ক্ষমতা একা তো ইন্ডিয়ার নেই। তো একমাত্র উপায় হতে পারে যদি ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার সঙ্গে স্ট্রং অ্যালায়েন্স থাকে। কিন্তু আমেরিকা কিন্তু ইদানিং ইন্ডিয়াকে বলে দিয়েছে, আমেরিকার উচ্চপদস্থ হাই অফিসিয়ালি ইন্ডিয়াকে বলেছে যে আমরা মোটে ইন্ডিয়াকে শিল্পোন্নত হতে সাহায্য করব না, যেভাবে আমরা চীনকে শিল্পোন্নত হতে সাহায্য করেছি নিজেদের প্রযুক্তি এবং বাজার দিয়ে। কারণ আরেকটা কম্পিটিটর তৈরি করে ফেলেছি আমরা চীনের মধ্যে দিয়ে। ফলে আমরা একই ভুল ভারতের ক্ষেত্রে করব না। অর্থাৎ ভারত যেন শিল্পোন্নত হতে মার্কিন বাজার এবং প্রযুক্তির আশা না করে। তাহলে ভারত কি আশা করবে? কারণ ভারতকে কিন্তু আমেরিকা বাধ্য করছে আর যে মালপত্র জোর করে কেনাতে। আমরা দেখেছি এর আগে ইন্ডিয়ার ওপর 18% শুল্ক বসিয়ে, মানে এর থেকেও বেশি শুল্ক ছিল, কমিয়ে 18 করা হয়েছিল, এবং তার মাধ্যমে ইন্ডিয়াকে বাধ্য করা হয়েছিল আমেরিকার যে দুগ্ধজাত পণ্য, আমেরিকার পশু খাদ্য যাতে আরও বেশি বেশি করে ইন্ডিয়া কেনে। যদিও এর ফলে ইন্ডিয়ার বিপুল পরিমাণে যে চাষি সম্প্রদায়, বিশেষ করে যারা কিনা গরু পালন করে, মোষ পালন করে, এরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং আসলে যে বিজেপির যে গরু কাটা বন্ধ করার এই যে নীতি, যেটা রিসেন্টলি পশ্চিমবঙ্গ বিজেপি এসে চালু করেছে, 14 বছরের কম গরুকে নাকি কাটা যাবে না খাবারের জন্য, এটা ইনডিরেক্টলি আসলে ইন্ডিয়ার যে গরু পালকদের শেষ করে দেওয়ারই একটা চক্রান্ত, যাতে কিনা আমেরিকান দুগ্ধজাত প্রোডাক্ট এখানে বাজার পায়। কারণ আমেরিকার এটা সরাসরি কথা যে এটা দিতে হবে।
আমরা দেখলাম যে মার্ক রুবিও এলেন, উনি কোয়াড মিটিংয়ে এসেছিলেন, ওনাকে সেরকম কোনো ইম্পর্টেন্ট মিনিস্টার গিয়ে নিয়ে এলেন না, ইন্ডিয়ার মিনিস্টার হলো এয়ারপোর্টে নিতে যাননি, রিসিভ করতে যাননি, কিন্তু উনি কিন্তু এখানে এলেন, ঘুরলেন এবং সরাসরি বলে দিলেন আগামী 5 বছরে $500 বিলিয়ন ইন্ডিয়া আমেরিকার প্রোডাক্ট কিনতে বাধ্য। ইন্ডিয়ার তরফ থেকে কোনো কথা নেই। তার মানে আমেরিকা সরাসরি যে ডিকটেট করছে টার্মস ইন্ডিয়াকে, আমার থেকে কেনো মাল। এবং আসলে এই যে গরু নিয়ে যে রাজনীতিটা, আমেরিকার যে দুগ্ধজাত পণ্য কেনার সঙ্গে এটা আসলে কম্প্যাটেবল। কারণ এই যে কামধেনু প্রকল্পে এই যে গরু চাষিরা গরু কেনে, 6 থেকে 8 বছর, ম্যাক্সিমাম 10 বছর অবধি গরুরা হয়তো দুধ দেয়, 6 থেকে 8ই ধরা হয়। তো এর পরে যে 4 বছর কি 6 বছর, 4 থেকে 6 বছর যে লাগাতারভাবে চাষিরা গরুটাকে পুষবে, যদিও সে গরুটা কোনো দুধ দেবে না, এটা কিন্তু প্রায় একটা অসম্ভব ব্যাপার। তার মানে গরু কিনে মানে হলো যে লোন নিয়ে কিনে আর দুধ কেনা বেচা মাধ্যমে ইএমআই শোধ দিয়ে এবং ফাইনালি 6 থেকে 8 বছর হয়ে যাওয়ার পর সেই গরুটাকে কসাইয়ের কাছে বিক্রি করে দিয়ে সে যেভাবে ব্যবসাটা করতে পারতো সেটা আর করতে পারবে না। এছাড়াও হঠাৎ করে তার যদি কোনো অ্যাক্সিডেন্ট হতো, শরীর খারাপ হতো, তাহলে হট করে একটা থোক টাকার জন্য সে কিন্তু গরুটা কসাইয়ের কাছে বিক্রি করতে পারতো, সেটা আর করতে পারবে না। ফলে গরু পোষা অনেকটাই কমে যাবে। এতে আমাদের যে দুগ্ধজাত শিল্প এবং দুধের মানে মানে আমাদের যে গরু এবং মোষ পালনকারী কৃষক শ্রেণী প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হবে এবং এটাই আসলে আমেরিকার চাওয়া, সেই অনুযায়ী হচ্ছে। তো আমেরিকা বলেই দিয়েছে আমি আর আমার বাজার আর প্রযুক্তি দেবো না তোমায় শিল্পোন্নত হতে, কিন্তু তুমি এবার আমার থেকে এক্সট্রা পরিমাণে জিনিসপত্র কিনে তোমার ফরেন রিজার্ভ আমাকে ট্রান্সফার করবে, যাতে আমার আয়টা বাড়ে, কারণ আয়ের তুলনায় আমার ঋণ অত্যন্ত বেশি। সেই জন্য তোমাকে নিজের ক্ষতি করে আমার আয়টা বাড়াতে হবে। এটাই আমেরিকার কথা গোটা বিশ্বকে, ইন্ডিয়া সেটা মেনে নিয়েছে। তো ইন্ডিয়ার আজকে এই করুণ হালের কারণ হলো, যে সুবিধাটা আসলে ইন্ডিয়া নিচ্ছে সেটা হলো এটাই যে চীন প্রচণ্ডভাবে পাকিস্তানকে সাহায্য করেছে অপারেশন সিন্দুরে, এবং চীন ভবিষ্যতে একটা প্রায় যুদ্ধের প্রিপারেশনে এগোচ্ছে ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়া জানে, আমেরিকাও জানে সেটা, এবং আমেরিকা জানে যে ইন্ডিয়া খুব একটা ফ্যাসাদে পড়ে আছে, সে এখন আমেরিকার মানে হেল্প ছাড়া আর বাঁচা কঠিন, সেই সুবিধাটাই আমেরিকা নিচ্ছে। এটা আমি মনে করি না যে নরেন্দ্র মোদির এটা কোনো দোষ, এটা ইন্ডিয়ার যে ডেভেলপমেন্টটা চীনের তুলনায় অনেকটা কম হয়েছে, ইন্ডিয়ার যে প্রশাসনিক ব্যবস্থা চীনের তুলনায় অনেকটাই পিছিয়ে, ইন্ডিয়ান যে কনস্টিটিউশন পৃথিবীর সবচেয়ে বড় কনস্টিটিউশন, চীনের কনস্টিটিউশন পৃথিবীর সবচেয়ে ছোট কনস্টিটিউশন। তো এই যে পার্থক্যগুলো, চীনের সমাজতান্ত্রিক অর্থনীতি এবং আমাদের যে আধা সামন্ততান্ত্রিক আধা ধনতান্ত্রিক অর্থনীতি, এ দুটোর পার্থক্যের ফলেই আজকে চীন এত এগিয়ে গেছে এবং সে তুলনায় ভারত এগোতে পারেনি। এবার ভারত বলতে পারে আমি পাকিস্তানের থেকে বেশি এগিয়েছি, কিন্তু পাকিস্তানের যে গ্যাপটা চীন যখন নিজেই পূরণ করে দিচ্ছে, তখন স্বাভাবিকভাবেই সেটার ম্যাটার করছে না। তো এই জন্য বলা যেতে পারে যে